জাস্টিস ফর আরজি কর এবং তারই মধ্যে ছাত্রছাত্রীদের টানা ২৪ ঘন্টার বেশি সময় ধরে লালবাজারের সামনে তাদের অবস্থান এবং অবশেষে ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে তারই পদত্যাগ তারা দাবি করেছেন। আর তারই সঙ্গে দেখেছি ইতিমধ্যেই বিধানসভায় কিন্তু নতুন বিল পেশ এবং পাশ করা হয়েছে। অপরদিকে মানববন্ধন কর্মসূচিও কিন্তু দেখা গেছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের একাংশে। সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই যখন নিয়ে আসা হচ্ছিল তারপর আমরা দেখেছি তাকে চড় রীতিমতো মারা হয়। কোথায় দাঁড়িয়ে রয়েছে সামগ্রিক পরিস্থিতি? কলকাতা পুলিশই একমাত্র এখনো পর্যন্ত যে অ্যাকিউজ ধরা পড়েছে এই মামলায়, যে মামলাটাকে মানে রেপ অ্যান্ড মার্ডার, যেটাকে খুব কুৎসিত এবং খুব নক্কারজনক যে ঘটনা, সেই তাতে যদি একজনও অ্যারেস্ট হয়ে থাকে আজও পর্যন্ত, তাহলে সেই অ্যাকিউজ কিন্তু কলকাতা পুলিশই ধরেছে। বাকি ইনভেস্টিগেশন কিন্তু করছে সিবিআই। তাহলে কলকাতা পুলিশের দায়িত্বভার যখন সিবিআই বুঝে নিল, এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে কিন্তু ইনভেস্টিগেশনের প্রোগ্রেস দেখা যায়নি। আমি একটু সিবিআই থেকে কলকাতা পুলিশের ভূমিকা আসি। যে ডাক্তারবাবুরা গিয়েছেন, আন্দোলনকারীরা গিয়েছেন, তাদের যে পরপর দাবি রয়েছে তার মধ্যে যদি ভুল না বলি ৩ নম্বর দাবি আপনাদের কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, তাই কি? ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আমার প্রশ্ন, আপনি বলছেন যে সিবিআইয়ের হাতে এই মুহূর্তে পুরো বিষয়ে তদন্তভার রয়েছে, তারা খতিয়ে দেখছে, কিন্তু আন্দোলনকারীরা তাদের এই বক্তব্যে অনড় এবং আপনি জানেন যে ২৪ ঘন্টা তারা ওখানে ছিলেন, রাত জেগেছেন। এই বক্তব্যগুলোর মধ্যে ৩ নম্বর বক্তব্যে তারা এখনো অনড় রয়েছে। না, উনি চাইতেই পারেন। এবার ওনারা কি দাবি করবেন সেটা তো আমি ঠিক করে দেবো না, যারা আন্দোলন করছেন তারাই ঠিক করবেন। এবং কলকাতা পুলিশের কমিশনারের কাছে উনি কলকাতা কমিশনার নিয়েছেন, তিনি বলেছেন তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। তো সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি জানাবেন যার বিরুদ্ধে ওনারা দাবি করছেন পদত্যাগে, তারাতেই তো উনি ডেপুটেশন দিয়েছেন। তো সেক্ষেত্রে তিনি সেটা জাস্টিফাইড কিনা বা তার যে সুপিরিয়ার যারা আছে তারা ঠিক করবে। তো আমি মানে এইটা তো আমি কলকাতা পুলিশেরও আমি তো মানে এই হিসাবে রিপ্রেজেন্টেটিভ আসেনি, আমি তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছি। এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে কম্পিটেন্সির ওপর যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমাদের কলকাতা পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে বিবেচনা করা হয়, তুলনা করা হয়। এবং কলকাতা পুলিশের বিভিন্ন কেসে আমরা দেখেছি। আমরা এই কেসটি একটুখানি আলোচনা করব অবশ্যই করে বৈশানর্দা, কিন্তু আমার প্রশ্ন আপনি নিশ্চয়ই সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন পুলিশের ভূমিকা এই ঘটনা নিয়ে। শত্রু, দেখুন, আমি বলছি যে এই যিনি ধর্ষিতা এবং মৃতা, তার নাম সবার আগে মিডিয়ার সামনে কে বলেছিল? আপনার এই স্টুডিওতে বসে আমি শুনেছিলাম এবং এখানে সেদিন বলেছিলাম, আপনার খেয়াল থাকবে যেদিন এই ঘটনাটা সামনে আসলো আমাদের, বিনীত গোয়েল প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে ধর্ষিতার নাম ঘোষণা করেছিলেন। এক। দ্বিতীয় কথা, চাদরের একটা গল্প, ইন্দিরা মুখার্জি বলে যিনি পুলিশ অফিসার, বললেন নাকি চাদর দিয়ে এলাকাটাকে ঘেরা ছিল, বাবা মা বলে দিলেন, মেয়েটির বাবা মা, যে একেবারে মিথ্যে কথা, আদৌ এরকম কিছু হয়নি। এবং ৩ নম্বর, অভিক দে বলে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে, যে কিনা ঘটনাচক্রে ডাক্তার, বোধহয় SSKM এর এবং বর্ধমান PGT, সে ওখানে উপস্থিত, তার ছবি দেখিয়ে বলছে সে নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। একজন ডাক্তার হয়ে গেল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সেটা বলছে কি না তৃণমূল না, তৃণমূলের কোনো মুখপত্র না, কলকাতা পুলিশের যে দায়িত্বশীল অফিসার তিনি প্রেস কনফারেন্স করে বলছেন কলকাতা পুলিশের পক্ষ থেকে। আমি বলছি যে অন্য কেউ যদি ফেসবুকে কোনো পোস্ট করে থাকে, সুখেন্দু শেখর রায় তৃণমূলের নেতা বললেন যে পুলিশের কুকুর বেলায় গেছিল, আসলে পুলিশের কুকুরকে নিয়ে সকালে যাওয়া হয়েছিল। এই 2 ঘন্টা আগে গেছিল পুলিশের কুকুর, না 2 ঘন্টা পরে গেছিল, তার জন্য তাকে লালবাজার ডেকে পাঠানো হলো। আর স্বয়ং পুলিশ কর্তৃপক্ষ যে প্রেস কনফারেন্স করে একটার পর একটা ফালতু কথা বলে যাচ্ছে এবং এত বড় একটা মানবতা বিরোধী অপরাধ ক্রাইম করলো বিনীত গোয়েল নিজে, ধর্ষিতার নাম পরিচয় প্রকাশ করে, তারপরে কোন ইয়ারে পরে কি নাম সবকিছু। কলকাতা পুলিশের কেউ নেবে এই দায়িত্ব নেবেন, ওদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না। তারপর তারা স্কটল্যান্ড ইয়ার্ড না চিতপুর রেল ইয়ার্ড, তাই নিয়ে আবার তৃণমূলের পক্ষ থেকে এসে উনি বলছেন। এবং আমি আপনাদেরকে বলছি যে আজকে মনে করুন, আমি ঘটনাচক্রে 2012 সালের 25 ডিসেম্বর রাত্রিবেলা যখন দিল্লিতে নির্ভয়া ঘটনাটা ঘটেছিল এবং তারপরে দিল্লি সেই প্রোটেস্টের কথা আপনারা জানেন, আমি ঘটনাচক্রে সেই সময় দিল্লিতে থাকতাম। ওই প্রোটেস্টে আমি অংশগ্রহণ করেছিলাম, পুলিশের মার খেয়েছি। আমার এখনো মনে আছে, আমার বাঁ পকেটে মোবাইল ফোন ছিল, বিজয় চকের সামনে লাঠি চার্জ করলো পুলিশ, এমন পকেট থেকে ফোনটাকে বার করে দেখি ফোনটা জাস্ট মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেছে। ফোনটা পকেটে না থাকলে হয়তো আমার পা অনেক বছরের জন্য খারাপ হয়ে যেত। কিন্তু আমি হ্যাভিং সেড দ্যাট, এইটাও বলছি, সেই সময় যখন মিছিল হচ্ছে, পুলিশ হচ্ছে জলকামান করছে কি, পুলিশ ভিড়টাকে সরাচ্ছে, এইটা পুলিশ করেছে। সেই সময় মনমোহন সিং এর গভর্নমেন্ট, কংগ্রেসের স্বরাষ্ট্র দপ্তর, তাদের পুলিশ এটা করেছে। কিন্তু তার বাইরে আন্দোলনকারীদেরকে বাড়ি খুঁজে বার করে এনে গ্রেপ্তার করা, তাদেরকে থানায় তুলে এনে ফেসবুকের পোস্ট ডিলিট করানো, এই যে দমন পীড়ন আজকে হচ্ছে, এর
কোনো কিছু তো হয়নি, বরং আমরা সেই সময় দেখেছিলাম শিলা দীক্ষিতকে, ওনার চোখের জল বেরিয়ে গেছিল মেয়েটির কথা বলতে গিয়ে। এই সংবেদনশীলতা সেই সময় আমরা দেখেছিলাম। আজকে যে মুখ্যমন্ত্রী এখানে এই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা কি করছি, কেউ যদি ফেসবুকে একটা মিম পোস্ট করে থাকে তাকে থানায় ডেকে এনে পুলিশ হুমকি দিচ্ছে, তার পোস্ট ডিলিট করাচ্ছে। আর তৃণমূলের একটা নেতা মাইককে দাঁড়িয়ে বলছে যে সিপিএম এর বাড়ির মা বোনের ছবিকে বিকৃত করে বাড়ির দেওয়ালে আটকে দিয়ে আসবো, তার বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এত বড় একটা ক্রাইমের মেয়েদের, তার আবার ব্যানারে লেখা আছে মা বোনেদের সম্মানের রক্ষার্থে তৃণমূলের ধর্ণা, আর সেখানে দাঁড়িয়ে বলছে মহিলাদের ছবিকে বিকৃত করে দেওয়ালে লাগিয়ে দিয়ে আসবো, তাকে গ্রেপ্তার করছে না। আর আমার শেষ কথা আমি এখানে বলছি, কেন এই কথাটা এর আগের কথাগুলো বললাম, এই যে আজকে মুখ্যমন্ত্রী বিধানসভা একটা বিল এনে বলছেন যে উনি নাকি ধর্ষণের বিরুদ্ধে কি সব বেআইনি করছেন, শাস্তি এই সেই। আজকে সকালবেলা পর্যন্ত কি ভারতে ধর্ষণ আইন সিদ্ধ? ধর্ষণ করে খুন করলে কি সম্বর্ধনা দেওয়ার নিয়ম আছে এখন অব্দি ভারতের সংবিধানে? কেন নির্ভয়া ধর্ষকদের 6 জনের ফাঁসি হয়েছে? কেন হেতালপাড়াকে ধর্ষক ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে? আর কেন কামদুনির ধর্ষকরা কোর্ট থেকে মুক্ত হয়েছে? তার কারণ আইন থাকা এবং না থাকা নয়। ওই সময় মনমোহন সিং এর স্বরাষ্ট্র দপ্তরে কি বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশে সেই সময় কোনো বিনীত গোয়েল ছিল না, সেই সময় কোনো মমতা ব্যানার্জি ছিল না। তাই কি কংগ্রেস আমলে ওই আপনার নির্ভয়া ধর্ষক, আর কি বামফ্রন্টের আমলে হেতালপাড়াকে ধর্ষক তাদের ফাঁসি হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিনীত গোয়েল সিআইডি হেড করছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন বলে কামদুনি ধর্ষকরা 4 জন ধর্ষক কোর্ট থেকে ছাড়া পেয়েছেন। খালি তাই নয়, ডিভিশন বেঞ্চের জাজ এটা বলেছেন যে সিআইডি যথেষ্ট প্রমাণ আমাদের কাছে নিয়ে উপস্থিত করেনি বলে আমরা বাধ্য হচ্ছি এদেরকে মুক্ত করতে। অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর, সিবিআই গ্রেফতার করার পরে পদক্ষেপ রাজ্য সরকারের। জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, কি আপডেট? শিলাদিত্য, দেখো, আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে গত 16ই আগস্ট থেকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদের পর গতকাল সিবিআই গ্রেফতার করেছিল এবং তার 24 ঘন্টার মধ্যেই 24 ঘন্টা পরেই এই প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। কুণাল ঘোষ একটি ভিডিও সামনে এনেছিলেন, অব্রজের কথা বললো, যাতে দেখা যাচ্ছে 4 জন বসে রয়েছেন, কথা বলছেন। তারা আপনাদের তরফ থেকে আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে ফ্রন্ট, সেই ফ্রন্টে যারা রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কেউ নয়। কি এরা এদের পরিচয় সম্পর্কে জানেন? না, এদের পরিচয় সম্পর্কে বলতে এরা আমাদের সাথে সম্পৃক্ত নয় বা আমাদের কেউ নয়। এরা মানে এই যে আন্দোলন আপনারা এতদিন ধরে সংগঠিত করেছেন, এদের উপস্থিতি আপনারা দেখেছেন? না, তাদের উপস্থিতি আমাদের সাথে তারা আসেনি। মানে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ যারা ছিল WBJDF এর মধ্যে এরা নেই। এটা হলো প্রবলেমটা, হলো যাদের আমলে ধানতলা হলো, বানতলা হলো, বিরাটি হলো, সিঙ্গুর হলো, ফুলবাগান থানায় রেপ হলো, অনিতা দেয়ান রেপ হলো, তারা এখন বড় বড় কথা বলবে। সিপিএম শূন্য প্রয়াগ, তাদের অবস্থা খুব খারাপ, তার জন্য এখানে টিভি চ্যানেল ছাড়া কোথাও দেখা যায় না। আমি একটা কথা বলি, উনি যে বললেন না যে যেই ছেলেগুলি গেছিল, সেই ছেলেগুলি কুণাল ঘোষের কাছে গেছিল, তারা ওনাদের সংগঠনের নেই। তার মানে তারা কি আন্দোলনের কেউ নয়? না, তারা আন্দোলনের পার্টি কেউ না, এটা তো হতে পারে না। সব আন্দোলনকারীকে উনি চেনেন এরকম তো ব্যাপার না। অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সংক্ষেপে 3টে কথা বলছি। প্রথম কথা হচ্ছে উনি গলাকাপি অনিতা দেওয়ানের কথা বললেন। অনিতা দেওয়ানের ধর্ষকরা এখন জেলে বসে আছে, আর কামদুনি ধর্ষকরা বাড়িতে বসে বৈশানা চ্যাটার্জিকে এখন টিভিতে দেখছে। 2 নম্বর কথা, ভাই, এই যে সাসপেনশনের কথা বলা হচ্ছে, সার্ভিস রুলই হচ্ছে যে 24 ঘন্টার বেশি কারোর যদি কাস্টাডি হয় তাকে সরকারি চাকরি থেকে সাসপেন্ড করতেই হয়। এমনকি সন্দীপ ঘোষ গ্রেপ্তারির পরেও এরা সাসপেন্ড করেনি, আগে সাসপেন্ড করা তো ছেড়েই দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এখন সাসপেন্ড করতেই হবে। মমতা 24 ঘন্টা পর করা হবে, যেহেতু আজকে কাস্টাডি দিয়ে দিল কোর্ট, তার মানে 24 ঘন্টার মধ্যে বেল পাওয়া হলো না, অতএব সাসপেনশন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকে সাসপেন্ড করেছেন একজন ডাক্তারকে, ডক্টর গড়াইকে, মনে আছে? তিনি খালি বলেছিলেন, মমতা ব্যানার্জি তাকে ডেকে পাঠিয়েছিল, বলে এদিকে শোন, আমি মুখ্যমন্ত্রী এসেছি। বলেছিলেন যে আমি আমার পেশেন্টের চিকিৎসা করছি, চলে গেলে পেশেন্ট মারা যাবে, চিকিৎসাটা শেষ করে আসছি ম্যাডাম। বলেছিল আমি ডাকলাম মহারানী, তুমি এলি না, সাসপেন্ড করে দিয়েছিলেন। তো আমার 2 নম্বর কথা, অতএব আজকে যে সাসপেনশনের পরে চটটা সন্দীপ ঘোষের গালে পড়েছে না, খালি সন্দীপ ঘোষের গালে পড়েনি, সন্দীপ ঘোষকে যে 10 দিনে 10 দিনে 3টে পোস্টিং দিয়েছে, চটটা তার গালেও জনগণ মেরেছে। আর আমার শেষ কথা, এক সেন্টেন্সে, এই যে কুণাল ঘোষের জালিয়াতি নিয়ে এখন কথা হলো, আমি একটুখানি আসবো, প্রত্যেকের কাছে আসবো। আমি শুধু 2টো ভিডিও আপনাকে একটু দেখাতে বলছি। একটা হলো সুশান্ত ঘোষ, সিপিএম এর নেতার ভিডিওটা একটু দেখান, কি করেছে মহিলাকে নিজের পার্টির কমরেডের সঙ্গে। আর কৈলাস বিজয়বর্গী, এই সেই লোকটা কেন আসে না? নিজের পার্টির লোককে রেপ করে পালিয়ে গেছে, সুশান্ত ঘোষ নিজের পার্টির কমরেডকে দিনের পর দিন দুই দলের প্রতিনিধি রয়েছে, যদি এ প্রসঙ্গ আলাদা, কিন্তু আমি একেবারে ইনসিস্ট করব সুশান্ত ঘোষ আর একটা কৈলাস বিজয়বর্গী, দুটো নাম বলা যায়। এত তো একটু
নিয়ন্ত্রণে আপনার রাখুন। মাঝখানে বলিনি, আশা করছি আপনিও সেই সৌজন্য ভাঙবেন না। প্রথম কথা হচ্ছে, সুশান্ত ঘোষ বা আমাদের পার্টির কোনো নেতার নামে কোনো মহিলা ধর্ষণের অভিযোগ করেননি। আমি একটা ছবি এখন দেখাতে পারি যেখানে তৃণমূল কংগ্রেস বালুরঘাটে মিছিল করছে, ধর্ষক সাংসদ ঋতব্রত ব্যানার্জির গ্রেপ্তারি চাই। সেই ঋতব্রত ব্যানার্জি এখন তৃণমূলের নেতা। আমি যে কথাগুলো বলা হয়ে গেছে আমি সেগুলোকে রিপিট করছি না, আমি খালি যেটা আগেরবার বলতে যাচ্ছিলাম, এই যে কুণাল ঘোষের জালিয়াতি নিয়ে এখন কথা হচ্ছে, আর একটা কত মানে গায়ে কাঁটা দেওয়া জালিয়াতি চিন্তা করো। এই ঘটনাটা যেদিন প্রথম সুপ্রিম কোর্টে উঠবে, বিকাশ ভট্টাচার্য ভিকটিমের বাবা মার পক্ষ উকিল, তিনি তখন প্লেনে মানে তিনি যাচ্ছেন দিল্লিতে, পরের দিন সকালবেলা সুপ্রিম কোর্টে কেসটা উঠবে। সেই সময় কিছু লোককে সাজিয়ে পাঠানো হয়েছে মেয়েটির বাবা মার কাছে এই পরিচয় দিয়ে যে আমরা বিকাশ ভট্টাচার্যের পক্ষ থেকে এসেছি, এই ওকালতনামাটায় আমাদের হয়ে সই করে দিন। মানে মেয়েটির বাবা মা যেন সুপ্রিম কোর্টের কাছে কোনো ইন্টারভেনশন না চায় বা পুলিশের ভূমিকা নিয়ে কোনো সমালোচনা না করতে পারে, মেয়েটির বাবা মার হয়ে জাল উকিল দাঁড় করানোর পরিকল্পনা বলুন সমরা, আপনার মতো ব্যক্তি আক্রমণ নয় প্লিজ। হ্যাঁ, উনি কি আক্রমণ করছেন? ধর্ষণ করে বসে আমি